প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমাদের ক্লাসটা হতে যাচ্ছে ইংলিশ গ্রামার নিয়ে। অর্থাৎ এতদিন ধরে আমরা যা কিছু শিখেছি সেটা একটা বিশেষ ক্লাসের পরে বা অমুক ক্লাস তমুক ক্লাস এইভাবে ভিডিওগুলো হয়েছে। আজকে তেমন কোনো ক্লাস নয়, সবার ক্ষেত্রেই আমাদের ইংলিশ প্রযোজ্য। অর্থাৎ ইংলিশ আমাদের কম্পালসারি শিখতে হয়, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেই ক্ষেত্রে সবার জন্যেই এটা অ্যাপ্লিকেবল। বোঝা গেছে? তাহলে সবাইকেই এটা দেখতে হবে। ইংলিশটা যখন আমাদের শিখতেই হবে তখন A to Z শিখে নেওয়াটাই ভালো। সেই জন্যই আজকে থেকে আমাদের যে সিরিজটা শুরু হচ্ছে সেটা ইংলিশ গ্রামার A to Z। অর্থাৎ এখানে তুমি খুঁটিনাটি সব কিছুই, আমি কোনো কিছু স্কিপ করে যাব না। অর্থাৎ কেউ যদি এটা পার্ট বাই পার্ট ফলো করো, আশা করি তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হবে না। আর আমি কথা দিচ্ছি, আমি তোমাদের সঙ্গে আছি, ইংলিশ বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না। কিন্তু কিচ্ছু জানো না, তথাপি আমি তোমাদের সঙ্গে আছি। দেখো, অবশ্যই হবে। হ্যাঁ, এবার আমরা শুরু করি। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমাদের শিখতেই হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো মাতৃভাষা আমাদের কী হয়? মাতৃভাষা মায়ের মুখ থেকে শুনে শুনে আমরা শিখি। আগে ভাষা শিখি, পরে ব্যাকরণ শিখি, তাই না? মাতৃভাষার ক্ষেত্রে এটা হয়েছে। এবার ব্যাকরণ আমাদের ততটা না শিখলেও চলে, কারণ আমরা অলরেডি ওটা জানি, এমনভাবে রপ্ত, অর্থাৎ আমাদের ভিতরে ওটা আছে বলে আমরা ততটা গুরুত্ব দিই না ব্যাকরণটা। কিন্তু ইংলিশের বেলায় ঠিক তার উল্টো, আমরা আগে ব্যাকরণ শিখতে হয়, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। কারণ আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা স্পোকেন ইংলিশের কোর্স করেই তবেই আমরা ইংলিশে সড়গড় হই, অর্থাৎ আমাদের ফ্লুয়েন্সিটা থাকে না। আমরা কি করি, ইংলিশ গ্রামারটা শিখে ইংলিশটাকে রপ্ত করা শিখি, অর্থাৎ উল্টো প্রসেসে যাই। আর আমাদের গ্রামারটা কি হয়, একটা ভাষাকে সেটা সিস্টেমেটিক্যালি বিশ্লেষণ করা, যেটা সেটাই কিন্তু গ্রামার বা ব্যাকরণ, তাই তো? তাহলে আগে আমরা বিশ্লেষণটা শিখে তারপরে সেই ভাষাটাকে আমরা রপ্ত করার চেষ্টা করি। সেই জন্য একটু যারা ইংলিশ গ্রামার শিখে যারা ইংলিশে বলতে যায় তাদের কি হয়, একটু হোঁচট খেতে 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 চলতে হয়। কিন্তু যারা স্পোকেন ইংলিশের কোর্স করে আসে বা শিখে আসে, বা যাদের মাদার টাং বা মাতৃভাষা ইংলিশ, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা থাকে না। তারা অনায়াসে, ফ্লুয়েন্সিটা খুব ভালো থাকে, অনায়াসে তারা ইংলিশ বলতে পারে, তাই তো? তো আমরা সেইভাবে কোর্স করে নিতেই পারি, আমরা সেগুলো করতেই পারি। কিন্তু আমাদের গ্রামারটা শেখা মানে অতি অবশ্যই দরকার। এই কারণে আমাদের লিখতে হয়, সেখানে শুদ্ধ ইংরেজি লিখতে হয়, আমাদের পড়তে হয়। আর গ্রামারটা লিখলে কি আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায়। আর ইংলিশ শিখলে কি হবে, আমাদের কমিউনিকেশনের পাওয়ারটা অনেক বেড়ে যাবে, আমাদের স্পোকেন ইংলিশটা অনেক স্ট্রং হবে। আর আমরা যে কোনো কিছু, যে কোনো টপিকের উপরে আমাদের মতামত সুস্পষ্টভাবে লিখতে পারবো, এবং সেটা গ্রামাটিক্যালি কারেক্ট হলে কোনো কথাই নেই, তাই না? তো সেই জন্য আমাদের ইংলিশ শিখতে হবে। এবার ইংলিশ ভাষাটা যেহেতু আমরা উল্টো করে শিখছি, আগে গ্রামার তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ যাবো। আমরা ভাষা সংক্রান্ত বিষয়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রথম কি থাকে, এই যে আমি যা বলছি এগুলো কি সব শব্দ ছাড়া তো আর কিছু নয়। এই শব্দগুলোকেই যখন আমি অ্যারেঞ্জ করছি, অর্থাৎ ঠিকঠাকভাবে পজিশনে দিচ্ছি, তখন সেটা ভাষা হচ্ছে। তার সঙ্গে অর্থ যুক্ত হচ্ছে। অর্থ যুক্ত না হলে সেটা কি নিরর্থক বক 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 বক, কেউ শুনবে নাকি? কেউ শুনবে না, তাই তো? তাহলে অর্থপূর্ণ হতে হবে, সেই ল্যাঙ্গুয়েজটা অর্থপূর্ণ হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে। সেটা অ্যাপ্লিকেবল যদি হয় তখনই আমরা সেটা মনোযোগ সহকারে শুনি, তাই তো? তো এইরকম একটা ভাষার মধ্যে বা কোনো কিছুর মধ্যে সাউন্ড থাকে, সাউন্ড। সেই শব্দটাকে যখন আমি কোনো ক্ষেত্রে, যে কোনো, এই কথা বলছি, যেরকম এই যে আমার পিছনে ল্যাপটপ আছে, ল্যাপটপটা কি, ল্যাপটপটা একটা শব্দ, সেই শব্দটা দিয়ে আমি ওই বস্তুটাকে বোঝাচ্ছি, অর্থাৎ ওর অর্থটা ওই শব্দ দিয়ে প্রকাশ করছি। তাহলে আমি এই যে শব্দটা যখনই ল্যাপটপ বলবো, তখন আমি ওই ল্যাপটপ বস্তুটাকে বুঝবো। বোঝা গেছে? এরকমভাবেই ভাষাটা তৈরি হয়, তাই তো? আমাদের শব্দটা দিয়ে আমরা এক্সপ্রেস করি আমি কি বোঝাতে চাইছি, আমার ভিতরের মিনিং কি করতে চাইছি, আমি কি অর্থ করতে চাইছি, সেটা বোঝাতে চেষ্টা করি। এইবার তাহলে ভাষার মধ্যে শব্দ আছে, শব্দটাকে আমি যখন অর্থপূর্ণ করি সেটা ওয়ার্ডে পরিণত হয়। ওয়ার্ড একটা সাউন্ড শব্দ, সেটা বাংলা, আর একটা হচ্ছে ওয়ার্ড, যে শব্দ যেটা মিনিংফুল, তাই তো? সেটা হচ্ছে ওয়ার্ড। তাই ওয়ার্ড থাকে, ওয়ার্ডের মধ্যে কী থাকে, ওয়ার্ডের মধ্যে কতগুলো ইউনিট থাকে, তার মধ্যেও আবার যেরকম আমাদের এলিমেন্ট পড়ি না, উপাদান, উপাদান কীরকম, যদি আমি কোনো বস্তু ধরে, ম্যাটার ধরে এগোই, ম্যাটার কি, ম্যাটার একটা বস্তু বা পদার্থ ধরলাম। পদার্থের মধ্যে প্রথম যদি ওদিকে টুকরো টুকরো করি, একদম সব থেকে ছোট যেটা পদার্থের সমস্ত গুণ ওর মধ্যে বিরাজমান থাকে, সেটাকে কি করব আমরা, সেটাকে অণু বলবো, তাই না? মলিকুল বলবো, তাই না? তো সেরকম যদি একটা শব্দকে, সেটাকে যদি ছোট ছোট টুকরো টুকরো করি, সেটার মধ্যে টুকরো টুকরো করলে কিছু কিছু ইউনিট পাবো। সেই ইউনিটগুলো একটা সাউন্ড, যেগুলোকে আমরা বর্ণ হিসাবে ধরি। এই বর্ণ হিসাব কীভাবে এসছে, যদি ওই অণুটাকে এইবার ভাঙি, আমি ওর মধ্যে কি পাবো, ওর মধ্যে পাবো
অ্যাটম পাবো, তাই তো? অ্যাটম পাবো, অ্যাটম হচ্ছে পরমাণু পাবো। পরমাণুটাই যদি আমি পরমাণুকে বর্ণ হিসেবে ধরি, এবার ওই বর্ণের মধ্যেও আবার কিছু কিছু ভাগ আছে, ওর মধ্যেও টুকরো টাকরা আছে, অর্থাৎ বর্ণকেও দুভাগে ভাগ করি আমরা, তাই না? স্বরবর্ণ করি, ব্যঞ্জন বর্ণ করি, ভাওয়েল করি, কনসোনেন্ট করি। তো এবার ওই যে অণুটা আছে, অণুটা ভেঙে পরমাণু গেলাম, পরমাণুর মধ্যে আবার ভাগ থাকে, ইলেকট্রন প্রোটন থাকে, এরকম ভাগ করা থাকে, আবার একটা নিউট্রন থাকে, হ্যাঁ, এরকম ভাগ থাকে। তো এইরকম যে টুকরো টুকরো ভাগ যেরকম ম্যাটারের ক্ষেত্রে হয়, আমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এরকম টুকরো টুকরো ইউনিট আছে, ছোট 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 ইউনিট আছে। একদম বেস ইউনিট হলো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যেহেতু কিছু সাউন্ড থাকেই, সেই সাউন্ডগুলোকে এইবার একটা সিম্বলিক আকারে প্রকাশ করাটাই হচ্ছে, আমরা ওই যে সিম্বলিক আকারে প্রকাশ করছি, প্রথমে ওই সাউন্ডটা ধরছি। সাউন্ড যেরকম আমি বলছি ক, কটা আমি এরকম করে লিখে দিচ্ছি ক, বা এ, এই এ সাউন্ডটা লিখছি আমি এইভাবে দিচ্ছি, সেই সাউন্ডটা প্রকাশ করছে এ দিয়ে। বোঝাতে পেরেছি? তাহলে এই যে রূপ যে সাউন্ডগুলো, মূল যে সাউন্ডগুলো, সেই সাউন্ডগুলো যখন আমি লিখিত আকারে প্রকাশ করছি তখন সেটা লেটার বা বর্ণ হয়ে যাচ্ছে। তো বাংলায় আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ইংলিশে আছে ভাওয়েল আর কনসোনেন্ট, এইগুলো হচ্ছে বর্ণ। এবার যে কোনো শব্দ করলাম, সেই শব্দটার কোনো লিখিত ফর্ম নেই, সেটা কিন্তু বর্ণ হবে না। বুঝতে পেরেছি? তাহলে যে শব্দের লিখিত ফর্ম আছে একটা, সেটাকেই আমরা বর্ণ বলছি বা লেটার বলছি, তাই তো? লেটার বলছি। তাহলে আমাদের ভাওয়েল আর কনসোনেন্ট যেটা আছে, ভাওয়েল হচ্ছে স্বরবর্ণ, স্বরবর্ণ কোনগুলো সেগুলোকে আমরা জানি অলরেডি, আমরা ইতিমধ্যে এগুলো নিয়ে আমরা চর্চাও করেছি। ভাওয়েল হচ্ছে সেইগুলো যেগুলো উচ্চারণ করতে আমাদের অন্য বর্ণের সাহায্য লাগে না, অর্থাৎ যেগুলো আমরা কাউকে সাহায্য ছাড়াই আমরা উচ্চারণ করতে পারি। যেমন যদি আমি অ বলি বাংলায়, অ বললাম, অ বললে অর সঙ্গে তো আর কিছু আসছে না, কিন্তু আমি যদি ক বলি, কর সঙ্গে ক, অ বাদ দিয়ে ক উচ্চারণ করতে পারবে না। বুঝতে পেরেছি? তাহলে ইংলিশেও ঠিক এরকম এ, ই, আই, ও, ইউ, এইচ, আই পাঁচটা আমরা ভাওয়েল পড়ছি। এ, ই, আই, ও, ইউ এই পাঁচটাকে উচ্চারণ করতে আমাদের অন্য কারো সাহায্য নেওয়া লাগে না। কিন্তু কনসোনেন্টগুলো যদি আমি বি বলি, বির সঙ্গে ই চলে আসবে, সি বলে সির সঙ্গে ই চলে আসবে, এল, এল যদি উচ্চারণ করি আগে এ আসবে, তারপরে ল আসবে, তাই না? সেই জন্য ওগুলো কনসোনেন্ট, আর আগের পাঁচটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েলের মধ্যে আবার দু রকমের আছে, একটা শর্ট ভাওয়েল আর একটা লং ভাওয়েল। আমাদের স্বরবর্ণের মধ্যেও এরকম আছে হ্রস্ব ই, আমরা যেটাকে রস্যই বলে চালাই, হ্রস্ব ই, দীর্ঘ ই। হ্রস্ব মানে কি ছোট, তাহলে কি ওটা শর্ট ই, আর দীর্ঘ মানে কি লং, লং ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। বুঝতে পেরেছো? ইংলিশেও সেরকম শর্ট ভাওয়েল আছে আর লং ভাওয়েল আছে, সেটা আমাদের খুব একটা দরকার নয়। যারা আরও বেশি স্টাডি করে, আরও বেশি জানতে চায়, তাদের জন্য ওটা শর্ট ভাওয়েল লং ভাওয়েলের কনসেপ্টটা থাকে, ওটা আমাদের না জানলেও চলবে। যদি তোমরা জানতে চাও অবশ্যই পরে এ নিয়ে আরেকটা ভিডিও বানানো যাবে বা ক্লাস করা যাবে। তো আমাদের ভাওয়েল কনসোনেন্ট এই পর্যন্ত হয়ে গেল। ভাওয়েল কনসোনেন্ট বুঝলাম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। এইবার এই বর্ণগুলো নিয়ে যখন আমরা একটা কিছুর মধ্যে করলাম, সিস্টেমেটিক করে অ্যারেঞ্জ করলাম, তখন সেটাকে আমরা কী করছি, বাংলায় বলছি বর্ণমালা, ইংলিশে সেটাকে কী বলছি, অ্যালফাবেট। অ্যালফাবেটের মধ্যে তাহলে আমরা দু রকমের লেটার্স পেলাম, অ্যালফাবেটের মধ্যে থাকে কি লেটার্স, দু রকমের বর্ণ পেলাম, সেটা হচ্ছে ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েলের মধ্যে আবার দুটো পেলাম, শর্ট ভাওয়েল লং ভাওয়েল, ওটাকে আমরা ধরছি না আজকে। তাহলে আমাদের মধ্যে থাকলে ভাওয়েল কনসোনেন্ট। এর ভাওয়েল কনসোনেন্টের মধ্যেও একটা মজা আছে, কনসোনেন্টের মধ্যেও দুটো আছে যেগুলো কখনো কখনো ভাওয়েলের মতো কাজ করে, সেগুলো হচ্ছে ডাব্লিউ আর ওয়াই। দুটো মনে রেখো। আমাদের বাংলায় যেরকম তরল স্বর র আর ল বলে এরকম যেরকম কনসোনেন্টের মধ্যে ভাগ ভাগ থাকে না, সেরকম ইংলিশের মধ্যে ওয়াই আর ডাব্লিউ কখনো কখনো ভাওয়েলের মতো আচরণ করে। এই দুটো জেনে রেখো, পরে কাজে লাগবে। এইবার এই যে লেটার হলো, লেটারের পরে কি হবে? বাংলায় আমরা দল পড়েছি না? দল কীরকম? দল যখন পড়েছি আমরা কোনো একটা শব্দ, অর্থাৎ ওয়ার্ড যেটাকে বলছি, শব্দ সাউন্ড না কিন্তু, এটা ওয়ার্ড। ওয়ার্ড যখন আমরা উচ্চারণ করি, তার যে পার্টটুকু, অর্থাৎ একটা ওয়ার্ড আমরা একবারে পারি অথবা পারি না, অর্থাৎ যে ওয়ার্ডটা একবারে পারি সেটা একটা দল বিশিষ্ট একটা শব্দ। বোঝাতে পারছি? দল। ইংলিশে সেটাকে সিলেবল বলে। ইংলিশে সেটাকে কী বলে? সিলেবল বলে। সিলেবল কীরকম? তাহলে একটা ওয়ার্ডের মধ্যে যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে সিলেবল বা দল। সেরকম কীরকম, যদি আমি বলি, যদি সিস্টার বলি, সিস্টারের মধ্যে আমরা সিসটুকু একবারে পারি, টারটুকু পরে পারি, অর্থাৎ এর মধ্যে দুটো সিলেবল আছে সিস্টারের মধ্যে, তাহলে এটাকে ডাইসিলেবিক বা বাইসিলেবিক বলে। তো এরকম এক সিলেবল বিশিষ্ট যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে মনোসিলেবিক। মনো মানে এক, যেরকম মনোসিলেবিক যদি বয় বলি তো একবারেই পারি। বোঝাতে পেরেছি? আই বলি আমি, তাহলে কি এগুলো মনোসিলেবিক ওয়ার্ড।
আর ডাইসিলেবিক হচ্ছে 2, ট্রাইসিলেবিক এরকম এরকম চলতে থাকে। তাহলে এইগুলো হচ্ছে দল। এই দলগুলো কখন কাজে লাগবে জানো? এই দলগুলো যদি তোমরা আরও স্টাডি করো, ফার্দার স্টাডি করলে তখন জানতে পারবে এগুলোকে অ্যাকসেন্ট আনঅ্যাকসেন্টের একটা ব্যাপার থাকে, ছন্দ অলঙ্কারের সময় ওইগুলো ব্যাপার থাকে, একটা অ্যাকসেন্ট থাকবে, আনঅ্যাকসেন্টেড থাকবে। ওই দলগুলো ওই রিদিমে রিদিমে যাওয়া আসার জন্য ওই সিলেবেলগুলো কাজে লাগে। অর্থাৎ এইগুলো অনার্সে আমরা পড়েছিলাম, অনার্সে ছিল এটা, তখন সেইগুলো সম্বন্ধে জেনেছিলাম। তোমাদের কাজে লাগার কথা নয়, অযথা সময় নষ্ট করছি না। সিলেবেল থাকে, এই একটা পার্ট থাকে। সিলেবেলের পর তুমি এইবার ওই সিলেবেলগুলো দিয়ে একটা ওয়ার্ড তৈরি হলো। ওয়ার্ড মানে শব্দ তৈরি হবে। শব্দ কাকে বলবে? শব্দ হচ্ছে তুমি যে সাউন্ড, অর্থাৎ বর্ণ, কতগুলো বর্ণ যখন পাশাপাশি বসবে, পাশাপাশি বসে যখন একটা অর্থ, অর্থাৎ সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা কি বলি? সেটাকে শব্দ বলি তো, তাই তো? সেটাকে ওয়ার্ড বলি। তো এই ওয়ার্ড কিভাবে তৈরি হয়েছে বুঝতে পারছি আমরা। ওয়ার্ডের মধ্যে কি আছে? সিলেবেল আছে। সিলেবেলের মধ্যে কি আছে? বর্ণ আছে বা লেটার আছে। লেটারের মধ্যে কি আছে? ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে, তাই তো? এবার স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি। এবার এই ওয়ার্ডগুলো যখন পাশাপাশি বসে একটা সুনির্দিষ্ট মনের ভাব প্রকাশ করবে, তখন সেটাকে আমরা কি বলবো? সেন্টেন্স বলবো। সেন্টেন্স বা বাক্য বলবো। বাক্যের সংজ্ঞা কি? বাক্য আমরা কাকে বলি? যখন একটা মাত্র ওয়ার্ড বা একাধিক শব্দ, একটা ওয়ার্ডও হতে পারে, এক বা একাধিকও হতে পারে, যখন সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে মনের ভাব প্রকাশ করে, তখন সেটা সেন্টেন্স হয়ে যায় বা বাক্য হয়ে যায়। অর্থাৎ সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে যদি আমাকে জিজ্ঞাসা করে ভাত খেয়েছো কি, আমি বললাম না, তাহলে আমার একটা না দিয়ে আমি আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে ফেললাম। ওই না দিয়েই একটা সেন্টেন্স হয়ে গেছে। আর যদি আমি ওর সঙ্গে আরও না আমি খাইনি, না আমি খাইনি, এটা যদি সম্পূর্ণ এইটা দিয়েও যদি আমি আমার মনের ভাব প্রকাশ করি, তাহলে ওই যে একাধিক ওয়ার্ড দিয়ে হলো, সেটাও সেন্টেন্স হলো। তাহলে সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স, যেটা সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ ধারণা দেয়, সেটাই হচ্ছে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কী দিয়ে তৈরি হবে? ওয়ার্ড দিয়ে তৈরি হবে। এবার ওয়ার্ডগুলোর মধ্যে কিছু ক্লাসিফিকেশান আছে। ওয়ার্ড তো সব ওয়ার্ড একরকম হতে পারে না। তাহলে আমরা পার্ট বাই পার্ট ভাগ করতে করতে যাব। আমরা বাংলায় পড়েছি পদ, তাই তো? পদ পদ কত প্রকার সেরকম পড়েছি। ইংলিশেও এরকম আছে। অর্থাৎ ওই যে ওয়ার্ডগুলো দিয়ে যে সেন্টেন্স, আমরা সব সময় কথা বলছি না, কথা বলেই যাচ্ছি, এর মধ্যে এই শব্দগুলোকে ভাগ করা হয়েছে, পার্ট বাই পার্ট ভাগ করা হয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন টাইপসের ওয়ার্ড আছে। সেই ওয়ার্ডসগুলোকে আমরা আস্তে আস্তে এক এক জায়গায় শ্রেণীবদ্ধ করেছি। সেইটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ থেকে নেক্সট দিন আমরা শুরু করব। আজকের ভিডিওটা ফার্স্ট পর্বটা এখানেই শেষ করছি। ছোট ছোট করে আমরা শুরু করি। আজকের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কেমন লাগছে জানাবে। আর আমি এইভাবে কন্টিনিউ করতে থাকবো, একদম সম্পূর্ণ গ্রামারটা তোমাদের একদম ফিঙ্গার টিপে চলে আসবে আশা করছি। ভালো থাকো সবাই।